আসসালামু মাহবুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের 10-এ শুরু করার কথা আর কি। আমরা 2টা মিনিট দেখি, আমাদের সাথে প্রায় সবাই চলে এসেছেন। জি মাহবুব ভাই, আমাদের যে কোশ্চেনগুলো আসবে আমরা সবই চ্যাট বক্সে দিয়ে দিব। সো আপনি কোনটা পিক করবেন ওটা আপনি দেখতে পারেন, চ্যাট বক্সে একটু দেখে নিতে পারেন, কারণ হচ্ছে একই টাইপের কোশ্চেন আসলে আপনি নিশ্চয়ই রিপিটেশন নেবেন না। সো আমাদের সাথে আমাদের কলিগরা কাজ করছেন, যে কোশ্চেনগুলি আসছে প্ল্যাটফর্ম থেকে সেগুলো সবই চ্যাটে দিয়ে দেওয়া হবে, চ্যাট বক্সে আর কি। অর্ণব দা কেমন আছেন? ফারহানা আপা ভালো আছি, আপনি ভালো আছেন? গুড টু সি ইউ। হ্যাঁ, গুড টু সি ইউ টু। বাসা থেকে তো না? না না, আমি অফিসে আছি এখন। অফিসে? ও আচ্ছা আচ্ছা। হ্যালো, নিশাত বলছি, আমাকে কি দেখা যাচ্ছে? জি না আপা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আর একটু লাউডার শুনতে পারলে ভালো হবে। আপনাকে দেখতে পাচ্ছি না এখন আপা, দেখতে চাই। কিন্তু আমি ভিডিও অপশনটা যেন পাচ্ছি না আপা খুঁজে। একটু দেখি। জি হ্যালো আনিকা, অনেকদিন পর দেখলাম আপনাকে। আপনি কোত্থেকে? ঢাকায়? হ্যালো আনিকা, আনিকা আপনি মিউট আছেন। আমাকে মনে হয় দেখা যাচ্ছে না। নিশাত, হ্যাঁ কেমন আছে নিশাত আপা? হ্যাঁ, We are কিন্তু live now. জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনতে একটু একটু সফট শোনা যাচ্ছে আপনাকে নিশাত। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, সবাইকে শুভ অপরাহ্ন। শেয়ারনেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের আমাদের এই প্যারালাল সেশনে জয়েন করার জন্য। আমাদের এই সেশনে আমরা 3টে প্রেজেন্টেশন দেখব। আমাদের সাথে মডারেটর হিসেবে আছেন মাহবুব-উল-আলম, মাহবুব ভাই বলি ওনাকে আমরা। মাহবুব ভাই স্পেশালিস্ট, ফ্যামিলি প্ল্যানিং স্পেশালিস্ট, কাজ করেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালে। এর আগে উনি গভর্নমেন্টের সাথে কাজ করতেন। আর আমাদের সাথে ডিসকাসেন্ট হিসাবে আছেন ইকবাল হোসেন। ইকবাল ভাই এডুকেশন স্পেশালিস্ট ইউনিসেফ থেকে, এবং নিশাত সুলতানা হেড অফ কমিউনিকেশন এডুকো বাংলাদেশ। আমি মাহবুব ভাইকে বলবো সঞ্চালনা করার জন্য। আমাদের পুরো আলোচনায়, পুরো প্রেজেন্টেশনে এবং ডিসকাশনদের আলোচনার মাঝে মাঝে আমরা কোশ্চেন নিব। আমরা যে প্রশ্নগুলো পাবো সেগুলো চ্যাট বক্সে থাকবে। আমাদের মডারেটর আপনাদেরকে সাইন করবেন, ডিসকাশনদেরকে বলবেন কে কোনটা আমরা রেসপন্স করতে পারি। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। ওভার টু ইউ মাহবুব ভাই। ধন্যবাদ। পঞ্চম এসআরএইচআর নলেজ ফেয়ারে সবাইকে আবারও স্বাগতম। তো আমাদের যে প্যারালাল সেশন লাইফস্টাইল বিষয়ে এখানে আজকে 3টা প্রেজেন্টেশন থাকবে। এসআরএইচআর ফর আর্লি ম্যারিড গার্লস, এটা হবে প্রথম প্রেজেন্টেশন। ফারহানা, জেসমিন, হাসান এন্ড রাফাতুর রহমান রুবা। আমাদের সেকেন্ড প্রেজেন্টেশন থাকবে দেওয়ান, তানভীর আহমেদের পক্ষ থেকে, নলেজ অফ এসটিএস অ্যামাং ইউনিভার্সিটি স্টুডেন্টস। এবং সর্বশেষ আমাদের আরেকটা প্রেজেন্টেশন থাকবে এসআরএইচআর ফর আনম্যারিড ইয়াং পিপল ইন বাংলাদেশ। ওখানে অর্ণব চক্রবর্তী এবং আনিকা বিনতে হাবিব আমাদেরকে প্রেজেন্টেশনের সময় নানান বিষয়ে কথা বলবেন। মডারেটর আমাদের ডিসকাসেন্ট হিসাবে থাকবেন ইউনিসেফ এর পক্ষ থেকে এডুকেশনের স্পেশালিস্ট জনাব ইকবাল হাসান এবং নিশাত সুলতানা, যিনি হেড অফ কমিউনিকেশন, অ্যাডভোকেসি এন্ড জেন্ডার মেইন স্ট্রিমিং, এডুকো ওএনজি।
আমি প্রথম প্রেজেন্টার ফারহানা জেসমিন হাসান, ওনাকে অনুরোধ করবো প্রেজেন্ট করতে। তার আগে একটু ফারহানা জেসমিন হাসান সম্পর্কে একটু আমি বলতে চাই। ফারহানা মূলত একজন আইনজীবী, উনি হিউম্যান রাইটস বিষয়ে বিশেষজ্ঞ এবং দীর্ঘ 16 বছর যাবত উনি নানান বিষয়ে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো women and child rights, children and justice system, gender, sexual and reproductive health and rights, education and skill development, governance and social inclusion. এই কাজগুলো করতে গিয়ে নানান সময় উনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিওর সাথে বিভিন্ন প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং বর্তমানে উনি প্রজেক্ট ডাইরেক্টর, যে প্রজেক্টের নাম হচ্ছে ইনিশিয়েটিভ ফর ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস এম্পাওয়ারমেন্ট ইমেজ প্লাস প্রজেক্ট। তো আমি ফারহানা জেসমিন হাসানকে অনুরোধ করবো প্রেজেন্টেশন শুরু করার জন্য। প্লিজ ওয়েলকাম মিস ফারহানা জেসমিন হাসান। থ্যাংক ইউ মিস্টার মাহবুব, এবং থ্যাঙ্কস টু শেয়ারনেট আমাকে এই সেশনে ইনভাইট করার জন্য এবং সিলেক্ট করার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো, সবাইকে শুভ অপরাহ্ন দিয়ে শুরু করছি। তো আপনারা শুনেছেন যে আমি ইমেজ প্লাস প্রজেক্টটিকে পরিচালনা করছি। আজকে যে প্রেজেন্টেশনটি হবে সেটি হচ্ছে ইমেজ প্লাস প্রজেক্টে যে আমাদের লার্নিংটা হয়েছে এসআরএইচআর কনটেক্সটে, সে বিষয়ে আমরা জানাতে চাইবো। আমার এই প্রেজেন্টেশনের সঙ্গে আমার সাথে ছিলেন আমার কলিগ, আমাদের টিম মেম্বার রাফাতুর রহমান রুবা, উনি ম্যানেজার অপারেশনস ইমেজ প্লাস sultana, উনি এখানে কন্ট্রিবিউট করেছিলেন। তো আমরা জয়েন্টলি করতাম প্রেজেন্টেশনটা, যেহেতু সময় খুব অল্প সেহেতু আমি প্রেজেন্টেশনটা করছি। আচ্ছা, ইমেজ প্লাস প্রজেক্টের ইমেজ প্লাস স্ট্যান্ডস ফর ইনিশিয়েটিভস ফর ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস এম্পাওয়ারমেন্ট। আপনারা বুঝতে পারছেন যে বিবাহিত কিশোরীদের নিয়েই ইমেজ প্লাস প্রজেক্টটি হয়েছে, যারা নাকি বাংলাদেশ কনটেক্সটে মহিলা এবং নারী, ওমেন এবং অ্যাডোলেসেন্ট পপুলেশনের মধ্যে সবচেয়ে নেগলেক্টেড। আমরা মনে করি যে তারা আরো একটু এডিশনালি নেগলেক্টেড অর ভালনারেবল এই কারণ কম্পেয়ার টু দ্য আনম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস, কারণ তারা অলরেডি একটা ম্যারিড লাইফে ঢুকে পড়ে উইদাউট প্রপার নলেজ অ্যাবাউট এসআরএইচআর এবং যে কাপল রিলেশনশিপ বলেন বা বাচ্চার জন্মদান বলেন, সব সন্তানের জন্মদান, এইসব বিষয়ে না জেনেই, ফ্যামিলি প্ল্যানিং এসব বিষয়ে না জেনেই তারা এই বিষয়ের মধ্যে ঢুকে পড়েন যখন তাদের বয়স হয়নি, 18 বছরও হয় নাই, তার আগেই তারা ঢুকে পড়েন। তো যার জন্য আমরা মনে করছি যে এরা সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল গ্রুপ, যারা হচ্ছে ওমেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট পপুলেশনের মধ্যে রয়ে গেছে বাট আনটাচড অবস্থায় ছিলেন। তো এই প্রজেক্টটি শুরু হয়, আমি প্রেজেন্টেশনে চলে যাই। প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। না আপা, এখনো আসছে না স্ক্রিনে। শেয়ার প্রেজেন্টেশন, শেয়ার স্ক্রিন। ঠিক, জি আপা আসছে। এই প্রজেক্টটি শুরু হয়েছিল 2 ফেজে হয়েছে। প্রথম শুরু হয়েছিল 2014 সাল থেকে 16 পর্যন্ত এবং সেকেন্ড ফেজটি 16 থেকে 20 পর্যন্ত। এবং এই আমি আজকে সেকেন্ড ফেজে যে আলটিমেট রেজাল্ট হয়েছে সেটি শেয়ার করব। আমরা ইনলাইনের জন্য অপেক্ষা করছি, সেখানে আরো হয়তো আরেকটু বেশি আমরা একদম স্পেসিফিক রেজাল্ট বলতে পারতাম, কিন্তু এখন আমরা মিড লাইন এভলিউশনের উপরে এবং আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটার উপরে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটি সাপোর্টেড বাই হচ্ছে নেদারল্যান্ডস এম্বাসি এবং এটি লিড অফ দ্য একটা কনসোর্শিয়াম ছিল, কনসোর্শিয়ামের লিড ছিল তেজস অফ নেদারল্যান্ডস, স্ট্র্যাটেজিক পার্টনার ছিলেন রেড অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশনস এবং ইমপ্লিমেন্টিং পার্টনার্স ছিলেন এসকেএস ফাউন্ডেশন ফর গাইবান্ধা, টিডিএইচ ফাউন্ডেশন ফর কুড়িগ্রাম এবং পল্লীশ্রী ফর নীলফামারী এরিয়া। আমরা যে বিষয়গুলো আজকে বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, খুব ছোট করে ইন্টারভেনশন কি কি নিয়েছিলাম, রেজাল্ট কি হয়েছে, লার্নিং কি হয়েছে এবং রেকমেন্ডেশনস কি হয়েছে। ইন্টারভেনশন আমরা বললাম যে ডিউরেশন যা ছিল, এবং এই থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা 9000+ আর্লি ম্যারিড গার্লস এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে আমরা সাপোর্ট করেছি।
প্রথমে আমরা শুরু করেছিলাম SRHR দিয়ে, কিন্তু গ্র্যাজুয়ালি SRHR করতে গিয়ে আমরা দেখেছি যে এখানে আরো কতগুলো বিষয় খুব মানে রিলেটেড। সেগুলো হচ্ছে আপনার এডুকেশন, কারণ বেশিরভাগ মেয়ে এডুকেশনে ঝরে পড়ে। মাত্র 8% ছিল আমাদের এডুকেশনে বিয়ের পরে আমাদের 9,000 বিবাহিত কিশোরীদের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। আমরা কাজ করতে গিয়ে ফার্স্ট ফেজে জেনেছি যে ইনকাম জেনারেশন বা এক ধরনের আয়মূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে মেয়েদের ভয়েস রেজ করার স্কোপ বাড়ে। এবং তৃতীয়ত হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স, যেটা 9,000 মেয়ের বেশিরভাগেরই ক্ষেত্রে প্রিভ্যালেন্ট ছিল। সেক্ষেত্রে আমরা এই সবকিছু কম্পোনেন্ট মিলে আমরা মনে করেছি যে জেন্ডার বেসড ভায়োলেন্সটা প্রিভেন্ট করতে, নিজেদেরকে বা প্রোটেক্ট করতে কিভাবে মেয়েদেরকে রেডি করা যায়। তো SRHR কনটেক্সটে শুরু করলেও এই তিনটি বিষয় চলে এসছে এবং SRHR এর কাজ করতে গিয়েই আমরা দেখেছি যে বিষয়গুলোতেও রিফ্লেক্ট করেছে। কি স্ট্র্যাটেজি যেগুলো ছিল কমিউনিটি বেসড অ্যাপ্রোচ। প্রথম মেইনটা যেটা ছিল ইকোলজিক্যাল মডেল, সেটাকে আমরা বলছি যে একেবারেই মেয়েটি যখন সেন্টার অফ দ্য ইন্টারভেনশন, মেয়েটিকে কেন্দ্র করে, বিবাহিত কিশোরীটিকে কেন্দ্র করে তার স্বামী, তার শাশুড়ি, তার এলাকাবাসী, তারপর হচ্ছে তার কমিউনিটির বাইরেও ওই এলাকার যে CSO যারা রয়েছেন, সার্ভিস প্রোভাইডার যারা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যামিলি প্ল্যানিং এর বলেন বা ওমেন অ্যাফেয়ার্স এর বলেন, এডুকেশনের বলেন, তাদের সঙ্গে আমরা কাজ করেছি, গভর্নমেন্টের সঙ্গে। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল লেভেলে আমরা যেটা করেছি সেটা হলো একদম গভর্নমেন্ট মিনিস্ট্রি যারা মোস্ট রিলেভেন্ট, মকা এবং হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড ওমেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফ্যামিলি প্ল্যানিং, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এবং সেই সঙ্গে মিনিস্ট্রি অফ স্কিলস ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ, সেখানেও আমরা কাজ করেছি, ইউথ অ্যান্ড স্পোর্টস। তো এই জায়গাগুলোতে কাজ করাতে যেটা হয়েছে যে কমিউনিটি বেসড অ্যাপ্রোচে আমরা গেছি। এটা একটা মডেল ছিল, একটা অ্যাপ্রোচ ছিল, যেখানে আমরা একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ওই মেয়েদের কাছে গিয়ে শুধুমাত্র মেয়েদের সঙ্গে মিটিং করেছি, সেশন করেছি, প্ল্যান করেছি। এবং সেখানে শুধু মেয়েটি না, মেয়ে স্বামীর সাথেও করেছি একটা আলাদা সেশন, এবং তার ফ্যামিলি মেম্বারের সাথেও সেশন করেছি, আবার CSOদের সাথেও করেছি, যেখানে কমিউনিটি এগিয়ে এসছে এবং চেঞ্জ মেকার মডেল একটা বেরিয়ে এসছে এখান থেকে, যেখানে চেঞ্জ মেকার শুধু বাইরে থেকে নয়, আর্লি ম্যারিড গার্লরাই চেঞ্জ মেকার হিসেবে কাজ করেছেন। এটা কমিউনিটি বেসড অ্যাপ্রোচ হিসেবে আমরা বলছি। কমিউনিকেশনস একটা বড় পার্ট ছিল। কমিউনিকেশনস এর দুইটা ভাগ ছিল। একটা ছিল হচ্ছে একদম কমিউনিকেশনস এন্ড ট্রেনিং ম্যাটেরিয়ালস, যেটা একেবারে মেয়েদের কনটেক্সটে চিন্তা করে বানানো, এই আর্লি ম্যারিড গার্লস কনটেক্সটে বানানো, যেটা আগে কখনো ছিল না। এবং সেই সঙ্গে অ্যাডভোকেসি লেভেলে কিছু কাজ হচ্ছে, যেগুলো হচ্ছে ম্যাস অ্যাওয়ারনেস ছিল, যেটা আমি বলছিলাম বিবাহিত কিশোরীদের যে একনলেজমেন্ট ছিল না, যে তারা ওমেন পপুলেশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং ম্যাটারনাল মর্টালিটিতে আর্লি ম্যারিড গার্লস, আর্লি প্রেগনেন্সি সবচেয়ে বড় কারণ। তো সেই জায়গাটাতে কমিউনিকেশন যেটা করেছে, অ্যাডভোকেসি থ্রু অ্যাডভোকেসি, ম্যাস অ্যাওয়ারনেস অ্যাডভোকেসি এবং পলিসি লেভেল অ্যাডভোকেসিতে, যে আর্লি ম্যারিড গার্লস যে একটা ইম্পর্টেন্ট পপুলেশন, সেটিকে নিয়ে এসছে সামনে, ফোকাস করেছে। ক্রস কাটিং হিসেবে আমরা চাইল্ড পার্টিসিপেশন, জেন্ডার ইকুয়ালিটিকে রেখেছি, এবং এঙ্গেজিং মেন অ্যান্ড বয়েজ তো অবশ্যই ছিল পার্ট অফ দ্য প্রসেস। যেখানে রেজাল্টগুলো যখন দেখবেন সেখানে এটার ফলাফলই এসছে, এবং একটা কোঅর্ডিনেশন আমরা তৈরি করেছি গভর্নমেন্টের সঙ্গে, এবং সেখানে টার্গেট গ্রুপ, কমিউনিটি, CSO এবং গভর্নমেন্ট, এই চারটা গ্রুপকে আমরা একসাথে করার চেষ্টা করেছি, যাতে এক পক্ষ আরেক পক্ষের বিষয়টি জানতে পারেন, টার্গেট গ্রুপের কথা গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডার্স জানতে পারেন, এবং CSO এবং কমিউনিটির মাঝখানে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারেন এই লিঙ্কটাকে কার্যকরী করার ক্ষেত্রে। ইন্টারভেনশনের মধ্যে ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ছিল স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং, ছিল লিঙ্কেজ সাপোর্ট, ছিল সাইকোসোশ্যাল সাপোর্ট আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করেছি, লিগাল এইড সাপোর্ট ছিল, লোকাল এন্ড ন্যাশনাল লেভেল অ্যাডভোকেসি ছিল, হিউজ ক্যাপাসিটি বিল্ডিং ছিল, দুইটা লেয়ারে স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং, এট দ্য সেম টাইম হচ্ছে একদম স্পেসিফিক টার্গেট গ্রুপ অ্যাওয়ারনেস রেজিং, এবং সেই সঙ্গে ম্যাস অ্যাওয়ারনেস ইভেন্টস ছিল। রেজাল্টস আমি চলে যাই খুব কুইকলি। সেটা হচ্ছে SRHR কনটেক্সটে আমরা কয়েকটি খুব ভালো রেজাল্ট পেয়েছি, যেটা আমরা আশা করি, মানে যেটা আমরা প্রথমে একটু ডিলেমায় ছিলাম যে আসলে আমরা কতটুকু যেতে পারবো এই বিষয়ে। কিন্তু দেখা গেছে যে আমাদের SRHR এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফার্স্ট প্রেগন্যান্সি টিল 20 ইয়ার্স, যেটা আমরা শুরু করেছিলাম মাত্র 11.5% দিয়ে, সেটা এখন এই সময় এসে MTR এ আমরা দেখেছি আমরা 14% পর্যন্ত এনেছি। যদিও এটা এখন একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আমরা মনে করছি, কিন্তু এটি আপনার কিছুটা প্রোগ্রেস করা গেছে। তারপর হচ্ছে বার্থ স্পেসিং, বলতে আমরা 3 বছরের ডিস্টেন্স বোঝাতে চাচ্ছি দুইটি সন্তানের মধ্যে। সেটা আমরা শুরু করেছিলাম মাত্র 6.8%, সেটা হচ্ছে আপনার 67% পৌঁছাতে পেরেছি আমরা সোফার।
আচ্ছা, এরপর এসে হচ্ছে এনসি, যেটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার, ইনস্টিটিউশনাল ডেলিভারি এবং পোস্টনেটাল কেয়ার। এটাতে আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা 66% ছিলাম, আমরা 80% যেতে পেরেছি। অ্যান্টিনেটাল কেয়ার 4টি যে চেক আপ ম্যান্ডেটরি, যেটা আর্লি প্রেগনেন্সি সবচেয়ে হাই রিস্ক মাদার হিসেবে যাদেরকে ধরা হয় তাদের জন্য এনসি ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আমরা 80% পৌঁছাতে পেরেছি। এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি 52% ছিল মাত্র, সেটা অল্প একটু আগিয়েছে, সেটা আমরা 59% পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর পোস্টনেটাল কেয়ারে আমরা অনেক আগালেও আসলে পোস্টনেটাল কেয়ার অতটা এখনো হয়নি, কিন্তু আমাদের ক্ষেত্রে শুধুমাত্র যাদের সঙ্গে আমরা কাজ করেছি তাদের 57% পসিবল হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে চাইল্ড কনসেপশন, যে তার ডিসিশন কতখানি কার্যকরী, এবং তারা বলেছেন যে ইএমজি হারসেলফ হয়তো নিজে নিতে পারে না ডিসিশন, কিন্তু জয়েন্টলি, আগে যেটা শুধুমাত্র হাজবেন্ড নিতেন সেখানে এখন জয়েন্ট ডিসিশন থ্রু ডিসকাশন, সেটা 80% বলে এসেছে আমাদের রিপোর্টে। নিউট্রিশনের নলেজ, এসআরএইচ একটা খুব রেলেভেন্ট পার্ট, সেটা অনেক বেড়েছে এবং এটা প্র্যাকটিসও বেড়েছে, এবং আমরা এটাকে খুব ইম্পর্টেন্ট বলে মনে করছি। আচ্ছা, বেসলাইনের এছাড়া আমরা বলছি যে ফ্যামিলি প্ল্যানিং মেথডস এর ইউজের ক্ষেত্রে সেটা আমাদের 67% ছিল, সেটা এসে পৌঁছেছে হলো 62 থেকে 82% এসে পৌঁছেছে। আচ্ছা, এর অ্যাচিভমেন্ট হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড, সেটা আমরা যখন শুরু করেছিলাম তখন এটা ছিল হচ্ছে আপনার 9.4%, যেটা এখন স্পাউসদের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব বেশি আগাতে পারিনি, 10.8% পৌঁছতে পেরেছি, যেটা হচ্ছে মেল ফ্যামিলি প্ল্যানিং মেথড সেই পদ্ধতিতে। কিন্তু ফ্যামিলি প্ল্যানিং 73% স্টার্ট করেছিলাম আমরা, সেটা 81% আমরা দেখতে পাচ্ছি। এই 81% কাপল হচ্ছে অলরেডি অন ফ্যামিলি প্ল্যানিং। আর যেটা আমরা বলছিলাম, এই এসআরএইচ এর একটা বড় পার্ট হচ্ছে যে জিবিভি, জেন্ডার বেস ভায়োলেন্স হয়ে যায়, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুরু করেছিলাম আমাদের মাত্র 15% রিপোর্ট করছিল, কিন্তু এখন আমরা কিছুটা আগাতে, আমাদের বেসলাইন বলছিল যে আমরা তখন প্রথম দিকে শুরু করিনি, কিন্তু আমরা টার্গেট করেছিলাম যে অন্তত 15% আমাদের রিপোর্ট করবেন এবং তাদেরকে আমরা রেফারেলে পাঠাবো, কিন্তু মানে যেটা হচ্ছে 24% রিপোর্ট করছেন এবং আমরা পাঠাচ্ছি হলো রেফারেলে 18%। এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলি যে আমরা মাত্র 6% স্টার্ট করেছিলাম, এখন আমরা মোটিভেশনের মাধ্যমে 10% নিতে পেরেছি। এবং ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, যেটা দুইটা ক্ষেত্রে এসআরএইচ এরও যেমন ইম্পর্টেন্ট এবং জেন্ডার বেস ভায়োলেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে আমাদের হিসাবে, সেটি আমরা বেসলাইনে ছিল মাত্র 16% ওই সময়, এখন 21% আমাদের মেয়ের মধ্যে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছে। একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আমরা পেয়েছি সেটা কোভিড এর আগে, সেটা হলো যে ট্রেন্ড অফ আর্লি ম্যারেজ এটা কমে গেছে এই মেয়েদের ক্ষেত্রে, তারা তাদের আত্মীয় স্বজন এবং যারা চেঞ্জ মেকার আছেন তাদের লাইফে এটা কমে গেছে, যেটা আমাদের 2015-এ ছিল হচ্ছে 2017-এ ছিল হচ্ছে 499, সেটা কমে পৌঁছেছে 65, সেটা হচ্ছে জুন পর্যন্ত আমাদের এই কাজটা হয়েছে। তো আমরা কোভিড সিচুয়েশনে যে চেঞ্জগুলো হয়েছে, যে ইনকাম রিডিউস হয়ে গেছে অনেকের, এবং বিশেষ করে হাজবেন্ডের, মেয়েরা কাজ থেকে অনেকেই পিছিয়ে পড়েছিল বা তাদের কাজ চলে গেছিল এবং মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়েছে, সেটা তো অবশ্যই বিকজ অফ হেলথ অ্যান্ড হাইজিন সিচুয়েশন এবং হেলথ সিকিউরিটি রিজন, সেই সঙ্গে ইনকাম কমে যাওয়া তাদের মোবিলিটি অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবং এই দুটার ফলে যেটা হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং হ্যাম্পার হয়েছে, কারণ হচ্ছে তারা আগে যে ইজি ফ্লোটা ছিল সেই ইজি ফ্লোটা কমে গেছিল, তারাও যেতে পারছিলেন না, এবং ফ্যামিলি প্ল্যানিং যে মানে যারা অ্যাসিস্ট্যান্ট বা যারা ভিজিটার্স তারাও আসতে পারছিলেন না, এখানে একটা গ্যাপ হয়েছিল। অ্যান্টিনেটাল কেয়ার অবশ্যই রিডিউস হয়েছে, কারণ হচ্ছে যাতায়াতের একটা রেস্ট্রিকশন, প্লাস হচ্ছে হেলথ সার্ভিস প্রোভাইডাররা বেশিরভাগ ব্যস্ত ছিলেন কোভিড সিচুয়েশন নিয়ে, এখানে একটা গ্যাপ হয়েছিল। ইনস্টিটিউশনাল ডেলিভারি আগের চেয়ে কমে গিয়েছিল এই সময়ে, কারণ সবাই রিস্কের কারণে বেরোননি। আর জেন্ডার বেস ভায়োলেন্স তো অবশ্যই বেড়েছে, কারণ হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স আরো বেড়েছে, মেয়েরা বেশি শিকার হয়েছে, কারণ মেয়েদের নিজেদের জব চলে গেছে, যারা আমাদের নীলফামারী এলাকায় নিজেরা কাজ করতেন বা কোনো ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস ছিলেন তাদেরও কাজ কমে গেছিল। সেই সঙ্গে হাজবেন্ডরা কাজ থেকে কাজ কমে গেছিল, হাজবেন্ডরা হয়তো মানে ইনসিকিউরিটি থেকে যেই কাজের যে অপরচুনিটি সেটা কমে যাওয়ায় এবং ইনসিকিউরিটির কারণে যে ফ্রাস্ট্রেশন সেটা সম্পূর্ণই পরিবারের উপর দিয়েছেন, বিশেষ করে আর্লি ম্যারেড গার্লস এটা ভিকটিম হচ্ছেন বেশি। এবং চাইল্ড ম্যারেজ বেড়েছে, তার কারণ বলেছেন আমাদের এলাকার মেয়েরা বলেছেন এবং চেঞ্জ মেকাররা বলেছেন, মেইন কারণ হচ্ছে মেয়েরা যখন স্কুলে যাচ্ছে না
এবং বাসায় তাদের বেশিক্ষণ সময় থাকতে হচ্ছে, জায়গার অভাব, এবং তারা বার্ডেন ফিল করছেন প্যারেন্টস, তখন তারা চাইল্ড ম্যারেজটাকে সলিউশন হিসেবে অনেকেই নিতে চেয়েছেন, বাট এটা প্রিভেনশনও হয়েছে অনেক ক্ষেত্রে। এটার প্রিভেনশন হিসেবে আমরা কোভিড সিচুয়েশনে দুটো কাজ করেছি ইমেজ প্লাস থেকে। একটি হচ্ছে কোভিডের কিভাবে নিজেকে প্রিভেন্ট করতে হবে, প্রোটেক্ট করতে হবে, এটা একটা। সেই সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই যে গ্যাপগুলো হচ্ছে, ইনকামে গ্যাপ হচ্ছে, এগুলো আমরা লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি এবং মোটিভেশনেরও চেষ্টা করেছি। আমরা যে লার্নিং গুলো পেয়েছি সেগুলো হচ্ছে যে এক্সটেন্সিভ ইকোলজি মডেল যদি ইউজ করা যায় তাহলে এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ হিসেবে কাজ করে ইনফরমেশন শেয়ারিং ক্ষেত্রে, এবং সেটার ক্ষেত্রে সবার এক ধরনের ইনফরমেশন থাকাতে রেসপন্সটা অনেক ভালো আসে, এবং যেটা আমরা পেয়েছি। লিঙ্কেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একই সঙ্গে আপনার গভর্নমেন্ট যারা বা নন গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকেও জানাতে হবে আর্লি ম্যারিড গার্লসদের যে নিডটা, সেই সঙ্গে মেয়েদেরও জানাতে হবে বা এলাকাবাসীকেও জানাতে হবে কোথায় গেলে সাপোর্টটা পাওয়া যাবে। এবং এই লিঙ্কেজের কাজটা আমরা করে দিয়েছি থ্রু ইনফরমেশন, অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল লিঙ্কেজও আমরা করে দিয়েছি। এবং এই ক্ষেত্রে হয় কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অর্থনৈতিক যে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন ফ্রম প্রজেক্ট এটা অত লাগে না, এই লিঙ্কটা বা রেফারেলটা খুব ভালোভাবে কাজ করে। ইনকাম জেনারেশন যাদের ক্ষেত্রে হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে বা তারা তৈরি হয়েছে, সেক্ষেত্রে তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা অ্যাক্সেস করার পসিবিলিটি তৈরি হয়েছে এবং এটা সম্ভব। সোশ্যাল চেঞ্জ হিসেবে আমরা মনে করছি যে এই প্রজেক্টটা একটা সোশ্যাল চেঞ্জের মডেল হিসেবে রেপ্লিকেট করা যেতে পারে, কারণ পুরো জিনিসটার মধ্যে কিছু চেঞ্জ এসছে। আচ্ছা, কমিউনিটি বেসড সাইকোসোশ্যাল সাপোর্ট ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হয়েছে। 330 জন চেঞ্জ মেকার্স এর মধ্যে 30 জন চেঞ্জ মেকার এবং সেই সঙ্গে 42 ফিল্ড স্টাফকে সাইকোসোশ্যাল সাপোর্টের জন্য ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে, যারা কমিউনিটি বেসড সাইকোসোশ্যাল সাপোর্ট দেবে বলে আমরা আশা করছি। বাট যেহেতু সাইকোসোশ্যালের কোনো সেভাবে স্পেস নাই ওখানে বা কোনো ফ্যাসিলিটি নাই, সেহেতু এটা আমাদের কাজ করা সম্ভব হয়নি যতটা আমরা আশা করেছিলাম। অডিও ভিজুয়াল এসবিসি কমিউনিকেশন ম্যাটেরিয়ালস ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং কন্ট্রিবিউট করেছে এই রেজাল্ট আনতে। ক্রস কাটিং ইস্যু দিয়ে আমরা মেয়েদের ইনভলভমেন্টটাকে ইনশিওর করেছি, মিনিংফুল ইনভলভমেন্ট যেটা। আইজিএ তে যারা ইনভলভ হতে পেরেছে তারা তাদের ফ্যামিলির জন্য রিসোর্সফুল হয়েছে, এবং যেই মাত্র রিসোর্সফুল হয়েছে ফ্যামিলিতে তার ভ্যালু বেড়েছে এবং তার ভয়েস রেজ করার সুযোগ হয়েছে। চেঞ্জ মেকার একটা মডেল তৈরি করেছি আমরা, যেখানে কম্বিনেশন অফ আর্লি ম্যারিড গার্লস অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আনম্যারিড গার্লস এবং যারা হচ্ছে বয়েজ, এই একটা কম্বিনেশন ছিল এবং ইট রিয়েলি ওয়ার্ক ওয়েল। কারণ হচ্ছে আর্লি ম্যারিড গার্লস যখন একটা বক্তব্য নিয়ে এলাকায় গেছে বাল্যবিবাহের এগেইনস্টে বা মেয়ে বিবাহিত কিশোরীদের সহযোগিতার ক্ষেত্রে, সেটা অনেক বেশি ভ্যালু করেছে কমিউনিটি পিপল। হাউসহোল্ড ভিজিট, ক্লোজ কন্ট্যাক্টে গিয়ে কাজ করাটা খুব এফেক্টিভ ছিল, এটা করা যেতে পারে, যদিও খুব স্লো, কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন দেখেছি জেন্ডার রোলে এই প্রজেক্টের থ্রুতে, যেখানে হাজবেন্ডরা অনেক বেশি হাউসহোল্ড চোর্সে সাহায্য করেছেন, মেয়েদেরকে মিটিং এ আসতে দিনে দিনে তাদের সংখ্যা বেড়েছে। শুধু তাই না, তারা ইনকাম জেনারেশনে হেল্প করেছেন, চাইল্ড রিয়ারিং এ হেল্প করেছেন। মেন অ্যান্ড বয়েজ এঙ্গেজ অবশ্যই কন্ট্রিবিউট করেছে এক্ষেত্রে। অ্যাডভোকেসি লবি কাজ করেছে, স্টেক হোল্ডার গভর্নমেন্ট যারা সাপোর্ট প্রোভাইডার আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে ভীষণভাবে তারা সাপোর্ট এগিয়ে নিয়েছেন। শুধু তাই না, স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট তাদের সাপোর্ট নিয়ে এলাকায় চলে গেছেন, আমাদের পার্টনার অফিসে গিয়ে বসে এই ট্রেনিং গুলো দিয়েছেন। আর চাইল্ড ম্যারেজ প্রিভেনশন পসিবল, সেটা আমরা দেখেছি, বিশেষ করে যাদেরকে আমরা ইন্টারভেনশন দিয়েছি তাদের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ অনেক কমে গেছে এবং অলমোস্ট হয়নি বলতে গেলে, এটা বাইরে হচ্ছে বেশি। রেকমেন্ডেশন হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট যেভাবে চলছিল এই বিষয়টাকে নিয়ে হাইলাইট করা, কন্টিনিউ করা। তারপর হচ্ছে এভিডেন্স যেটা ক্রিয়েট হয়েছে ইমেজ প্লাসে, সেটা একটা প্রুভেন কম্বিনেশন অফ স্ট্র্যাটেজি হিসেবে আমরা গভর্নমেন্টের কাছে তুলে দেবো মনে করছি, এবং আমরা মনে করছি মকা উড বি দ্য বেস্ট মিনিস্ট্রি টু টেক ওভার এবং এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা 9,000 মেয়েকে কাজ সাপোর্ট করেছি, এখনো 3.2 মিলিয়ন ওয়েট করছেন এই ভালনারেবল সিচুয়েশনে বসে বিবাহিত কিশোরীরা, সেখানে ওনারা ছড়িয়ে দিতে পারেন। মেন্টাল ওয়েলবিং একটা বড় পার্ট, যেটা আমরা চেষ্টা করেও অতটা পৌঁছতে পারিনি, সেখানে আমরা চাই যে একটা বড় সাপোর্ট ওনাদের তৈরি হোক, এগিয়ে আসুন যাদের এই সুবিধা আছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রির ক্ষেত্রে রিকোয়েস্ট টু কন্টিনিউ SRHR প্র্যাকটিস সাপোর্ট, সেফ মাদারহুডের সাপোর্ট যেটা দিয়েছেন এটা কন্টিনিউ করার জন্য। কমিউনিকেশনস ম্যাটেরিয়ালস গুলো আমরা সবাইকে ছড়িয়ে দিতে চাই সিএস এবং গভর্নমেন্টের কাছে, স্পেশালি গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে দেবো যাতে সবাই অ্যাক্সেস করতে পারেন। আর হচ্ছে হটলাইন নাম্বার গুলো, বিশেষ করে মিনিস্ট্রি অফ এর ক্ষেত্রে যে ভায়োলেন্স গুলো হয়েছে, সেই SRHR রিলেটেড হোক কি বিয়ে বন্ধের জন্য হোক, এই ক্ষেত্রে হটলাইন নাম্বার গুলো বিশেষভাবে ইফেক্টিভ ছিল। গভর্নমেন্ট সেফটি নেট বিশেষভাবে ইফেক্টিভ ছিল এবং হচ্ছে চাইল্ড ম্যারেজ অনেকটাই প্রিভেন্ট করা গেছে, যেহেতু এই নলেজের কারণে এই সিচুয়েশন ওভারকাম করতে তাদের হেল্প করেছে। এবং এডুকেশন কন্টিনিউর ক্ষেত্রেও এটি একটি বড় ভূমিকা রেখেছে।
এখন দেখা যাচ্ছে যেখানে এডুকেশন ছিল 6%, সেখানে শুধু উৎসাহিত মেয়েদের পরিমাণই 12% এসে পৌঁছেছে। তো অলটুগেদার দিস ওয়াজ দ্য মডেল, এবং হচ্ছে আমরা আশা করি এই মডেলটা যদি রেপ্লিকেটেড হয় কান্ট্রি ওয়াইড, তাহলে এটা খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে। আমাদের লাস্ট স্লোগান হচ্ছে লেটস বি উইথ আর্লি ম্যারিড গার্লস এবং সে নো টু চাইল্ড ম্যারেজ। ধন্যবাদ। আমি বেশি সময় নিয়ে থাকলে অ্যাপোলজিস ফর দ্যাট। থ্যাংক ইউ। ধন্যবাদ ফারহানা জেসমিন হাসান আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। মাসুমা যেমনটি বলছিলেন শুরুতে, আমরা কিউএনএ সেকশনে আসলে প্রশ্নগুলো নিব। আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, কারণ আমার কাছে মনে হলো যে খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম এবং বেশ কিছু অ্যাচিভমেন্ট এই প্রজেক্টের, যেটা আসলে সরকারও চাচ্ছে ওই এরিয়াগুলোতে একটা ইমপ্রুভমেন্ট দেখার জন্য। তো কিউএনএ সেকশনে আমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের এখন যে প্রেজেন্টেশন আমাদের করবেন দেওয়ান তানভীর আহমেদ। উনি হচ্ছেন প্রোগ্রাম অফিসার এফপিএবি। ওনার প্রেজেন্টেশনের যে টাইটেল সেটা হচ্ছে The Knowledge of STIs including HIV and AIDS and its contraction and prevention among students of selected universities in Dhaka, Bangladesh. দেওয়ান তানভীর আহমেদ আগে যেমনটা বলছিলাম যে উনি এফপিএবি তে কাজ করেন প্রোগ্রাম অফিসার হিসেবে। এছাড়াও আইসিডিডিআরবি তে ওনার কাজের অভিজ্ঞতা রয়েছে এবং রিসার্চ সংক্রান্ত আরো বেশ কিছু কাজের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। তো আমি দেওয়ান তানভীর আহমেদ সাহেবকে রিকোয়েস্ট করব ওনার প্রেজেন্টেশন শুরু করার জন্য, এবং আরো একটা অনুরোধ করব টু কিপ দ্য প্রেজেন্টেশন উইদিন 15 minutes. Please welcome Mr. Dewan Tanvir Ahmed. Okay, thank you, Mahbub-ul-Alam, sir. First of all, I want to thank ShareNet for giving the opportunity to provide my presentation. Actually, this is my academic. This is actually my academic works, and when I was studying Masters of Population, Reproductive Health, Gender and Development in East West University, there I completed this academic thesis, and this is actually most important because there is a very limited study regard youth and others. Especially the student was not included in earlier, and this is the title of the study is The Knowledge of STI including HIV/AIDS and its construction and prevention among students of selected universities in Dhaka. Here first I want to acknowledge my academic supervisor, Dr. Rafiqul Uda Chaudhary, Lutfun Nahar, Joyuddin Ahmed, Marjan Sultana Jaman, and in that time I was worked at ICDW. My earlier two supervisor helped me in this study a lot, Miss Rebecca Sultana and Nadia Lirimi. And I also want to show my acknowledge to Ainun Nahar and Shema Dash, my other colleague on that time. And now I want to acknowledge East West University for giving the opportunity to conduct the research on that time, and ShareNet Bangladesh for giving the opportunity to present the paper, and my current organization, Family Planning Association of Bangladesh, for allowing me to do this on office time. Actually, sexual and reproductive health problem is a major concern, particularly to youth population. It is estimated that each year 449 million new cases of curable sexually transmitted infection occurred around the world, with the highest rate among young population, that age is 20 to 24. And this STD actually also known STIs, and general symptoms are generally itching, irritable discharge, genital ulcer, vaginal discharge, lower abdominal pain.
and some of STI actually exist without any symptom. And main causes are bacteria, virus, and parasites. The UNEP web portal suggests that every year more than 3/4 of 5 million new cases of HIV infection are sexually transmitted, and untreated STI can increase the risk of HIV infection up to 10 times. So this is actually most important for our health. And actually, there is no studies, very few studies conducted to assess the young people level of knowledge about STI. And some study uh, has done already on adult male and female, but university students were never included. And this study is particularly fill the gap in this portion of group. And the main objective of the study to assess the knowledge of university student on STI, including AIDS and its contraction and prevention. To find out, extract my objective, I prepared two questions that how much the university student aware about STI, and what is the risk perception of university student on these issues. And the hypothesis were there are five theses of this study. That was that private university students have higher knowledge than public university. Male students are likely to more aware of STI, and higher level of education, the higher knowledge about STI. And we think I think urban young are more knowledgeable on STI compared to rural, and risk perception of STI and AIDS about high in those young who are live with family compared to those who live in a common flat. Expected outcome was this the study was that the two public university and two private universities knowledge of is varied by public, private, male, female, rural, urban, and junior senior level of education. There is a two major limitation in this study, that is small sample size. I took 320 students from 4 university, and another limitation is descriptive analysis, that I only show the data. There is some factors associated with that was not included yet. Despite this limitation, the study will shed light on the level of knowledge and perception of students on STI, including HIV/AIDS and its mode of transmission and prevention. This is actually literature, the common definition of HIV and definition of STI, which actually I took from WHO, the existing definition, types of transmitted infection, and complication of sexually transmitted infection. Actually, this is very much need to aware among all of us that this cause actually infertility, chronic ill health, sexual disinfection, and disseminate and even to death. And this also
also cause to untreated STI among pregnant women can also affect in newborn and newly born child. That is low birth weight, premature delivery, neonatal infection, and two type of STI named gonorrhea and chlamydia infection directly affect the neonatal eye that cause actually blindness. So how we control the STI? That is case finding and change behavior, executed to appropriate education, and sexual behavior and attitude, availability of facilities for diagnosis and treatment in early stage, a factor be borne in mind. So disseminate information on the risks and complications of STI and to promote low risk behavior. The use of condom should be encouraged not only for the prevention of pregnancy but also for the prevention of STIs. The knowledge pattern in on STI and HIV in Bangladesh, there is a UN facts, UN AIDS fact sheet shows that 24% of young women and 36% of young men correctly know about AIDS, and there is several studies on this that shows some data that 82% of urban and 88% of rural women have no clear idea about STD or RTI. But this study also revealed that the knowledge on contraction and prevention of STD among urban and rural people are very poor. Actually, we have to. There is a there are a lot of people not aware about this. So there I make the rationale for the study that university students are actually future leader of our nation, and most parties involved to make them success, and so they are future policymaker. That's why they have to know about STIs, including HIV/AIDS. This study will show some reflect on their knowledge. The methodology was the four. Sorry to interrupt you, Mr. Yeah. Dewan. You Yes. have 5 minutes left to complete the presentation. Okay. In the study, there is a well-designed, structured self-administered questionnaire were used to collect the data, and study area was Dhaka University, Jagannath University, 2 public, and 2 private was East West University and United International University. And sample size was 160 male and 160 female. And valid student ID was the main inclusion criteria. And that data was managed by SPSS, and finally found the main study. We found that actually 98% private university student are. I am coming from the. I want to show the actually main data that 96% from private university and 98% from public university students have know about AIDS. Actually, they have heard about it, and the means of contraction also high. That is 91%, 98%, and 90%. And but the contraction and prevention knowledge showing that they have no clear about on this. And actually 75% students are
aware about treatment of AIDS. And we found that there is a 35% student actually know of this kind of information from newspaper, and only 8% student claim that they know about this from government and others activities. And in the on the STS knowledge, we are seeing that only 64% from private and 86% from public university students know about STIs and its cause. When we see the causes knowledge, they actually know public university know little, that 56%, and private university know the 80%. And this actually our student actually has some STS symptom. There is a this graph showing that among 68% students claim they have a symptom of STI, and also some female student shows give the data on this issue. And the health-seeking behavior is very not that much. That student advice from health professional is very poor, and the most of the students not provide response on this. And finally, I can say that actually private university is likely to have more knowledge on than public university, because on AIDS, but not for the STIs. The second hypothesis was male students are more likely to have knowledge about HIV/AIDS than female students, which was where we found actually female, male students are more aware about this. Yes. To interrupt kori Mr. Tanvir, আমরা আপনার প্রেজেন্টেশনটা শেয়ার করে দিব, সো আই থিংক আমরা কোশ্চেন গুলো সেই অনুযায়ী আসবে আর কি। আপনি যেটুকু যে স্লাইড গুলো বলতে পারলেন না সেটা আমরা শেয়ার, পুরো প্রেজেন্টেশনটাই আমরা শেয়ার করে দেব। Okay. So finally, I can make a conclusion that in the study, the primary data only used in a small scale due to time restriction, and only conducted in 4 universities. This cross-sectional data, time series data may more play a contribution in future vulnerability analysis of young people. Thank you. ধন্যবাদ দেওয়ান তানভীর আহমেদ আপনার প্রেজেন্টেশনের জন্য। আমরা এখন আমাদের সর্বশেষ প্রেজেন্টেশনে যাব। আমাদের প্রেজেন্টেশনের টাইটেল হচ্ছে SRHR for Unmarried Adolescents and Young People in Bangladesh। প্রেজেন্টেশনটি করবেন অর্ণব চক্রবর্তী এবং অনিকা হাবিব। অর্ণব চক্রবর্তী, যিনি রেড অরেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এবং শেয়ারনেট প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আনিকা বিনতে হাবিব, উনি এক্স শেয়ারনেট স্টাফ, প্রায় 5 বছর উনি শেয়ারনেটে কাজ করেছেন। তো আমি দুজনকেই অনুরোধ করব ওনাদের প্রেজেন্টেশন শুরু করার জন্য। ধন্যবাদ মাহবুব ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা চেষ্টা করব একদম যত সংক্ষেপে করা যায়, যাতে করে পরে প্রশ্ন উত্তর পর্ব আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি। আমি মূলত এখানে অন মাই পার্সোনাল টাইটেল
এই কাজের সাথে যুক্ত আছি। মূলত আমার সাথে কাজ করেছেন আমার প্রাক্তন সহকর্মী আনিকা বিনতে হাবিব। She took actually did the most part of work. আনিকাকে আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখা যাচ্ছে। আনিকার মাইক্রোফোনটা মিউট করা আছে। আমরা এই ইয়েতে আমরা চেষ্টা করেছিলাম দেখার জন্য যে আমাদের দেশে SRH নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো এই ফোকাস হচ্ছে যে SRH ফর ইউথ এন্ড অ্যাডোলেসেন্টস। SRH এবং অ্যাডোলেসেন্ট যখন আমরা কথা বলি, ইউথ নিয়ে কথা বলি, if there is any focus for unmarried youth, এটা ছিল আমাদের যে SRH এ আনম্যারিড ইউথ, ইয়াং পিপল অ্যান্ড অ্যাডোলেসেন্টদের জন্য পলিসিতে, আমাদের দেশে যে পলিসিগুলোতে আছে, পলিসি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানে আমাদের ওখানে কতটুকু অ্যাটেনশন দেওয়া আছে। আমাদের আমরা যেহেতু জানি যে আমাদের পপুলেশনের 1/3 হচ্ছে ইয়াং পিপল, এটার একটা অংশ আনম্যারিড ইয়াং পিপল। সো এখানে SRHR এবং যে আমাদের SRHR এই আনম্যারিড ইয়াং পিপল, সেটা ছিল আমাদের মূলত খোঁজার বিষয়। সো আমরা মনে হয় নেক্সট স্লাইডে যদি যাই, এম অ্যান্ড অবজেক্টিভ এজ ইউ ক্যান সি, যে আমরা চেষ্টা করেছি যে হাইলাইট দ্য কারেন্ট সিচুয়েশন অফ SRHR আনম্যারিড ইয়াং পিপল অ্যান্ড অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। আমরা অ্যানালাইজ করার চেষ্টা করেছি যে গ্যাপটা কোথায় আছে, আর আমরা রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করবো এটাতে। আমি শুড সে যে এই স্টাডিটা আমরা এখনো চলছে কাজ, আমরা উইথ প্রাইমারি রেজাল্ট আমরা আপনাদেরকে শেয়ার করব আজকে। আপনাদের ফিডব্যাক অলসো ইট উইল হেল্প আস আ লট, questions and answers. Over to you, Anika. Good afternoon, everyone, and yeah, it's very nice to see all of you here. So I'll be talking about the methodology. So for our study, we actually employed multi-method research approach where we did qualitative literature analysis, and we also conducted expert interviews. So through the qualitative literature analysis, we tried to look what is the current conditions of SRH for unmarried adolescents and young people. And through our expert interviews, we tried to, further supplement our findings from the qualitative literature analysis and to validate those findings. To search the literature, we actually encapsulated 4 main concepts, which are unmarried young people and adolescents, unwanted pregnancy among this group, and SRH services and information for them. And for our inclusion criteria, we only analyzed papers that were written in English and translated in English, and papers that focused on unmarried young people and adolescents in Bangladesh, and papers that were available in public domain, Web of Science, and JSTOR. And later we cataloged all those data in Mendeley and coded in NVivo 12 using open coding approach so that it helps us to categorize and conceptualize some of the findings. So if you have more questions about our methodology, we'd be more than happy to get back to you in our Q&A session. So the findings that we have from our qualitative literature analysis and our interviews, but before I share findings, the reason we did qualitative literature analysis and interviews so that we have a base to analyze the current policies, strategies, and plans. Yeah, so the findings of our qualitative literature analysis and interviews are that when we discuss about availability, affordability, and accessibility of the services, from our interviews and also in our qualitative literature analysis, it came out that stigma and taboo is actually limiting the access among unmarried adolescents, because most of the services are often towards married adolescents and young people. And even the service providers think that, also perceive that these services are only for married adolescents and young people. So it actually limits the access for the unmarried adolescents and young people. Besides, there's quite a lot lack of confidentiality and privacy.
especially girls feel quite uncomfortable going to pharmacy and buy, for example, emergency pills. And there are, of course, like lack of centers in hard to reach areas. So during our expert interviews, experts highlighted that since girls in rural areas have restricted mobility, so especially when it's like the service centers are quite far, it's difficult for them to access the services. And also it comes with like transportation costs, which takes us to the next point, affordability. Some, of course, government service centers are free, but not everything is free. For example, if you want to buy oral pills or condoms, those are not free. So it comes with like additional costs, and unmarried adolescent and young people not necessarily have enough money to buy those products. So yeah, so overall, it actually limits the accessibility of the services. And we have also found that there is a knowledge gap among adolescent parents, teachers, and service providers, which of course has impact on their accessibility of the services. Some of the consequences that were highlighted by our experts and also in the studies, that lack of SRHR services among this group actually forced them to, it actually increased forced and early marriage, because when there is a knowledge gap among parents, they, especially in rural areas, it has been seen that when girls start menstruating, parents think that she has reached to her reproductive age, and also it comes with sexual. They also think that she needs to be secured, and only to minimize the family's burden to ensure the security is to marry her off. And sexual activity outside marriage is seen as stigma and taboo. So, and that comes along with the family honor. So it has been like discussed in the studies that can lead to suicide rate among girls, because if she gets pregnant outside marriage, then the family try to protect the family honor, and then the liability is on her. So there is an increased rate of suicide among girls because of that. And there is, of course, increased rate of sexual and gender-based violence, unintended pregnancy, and unsafe abortion. So we also try to highlight some of the current need of SRHR for them. The first and foremost is to address increased sexual and gender-based violence, because currently we have seen the prevalence of this violence in the country is quite high. So it's important that this is addressed, and also to protect unmarried girls, because to some extent married girls have acceptability to access those services because marriage is accepted in the society, but for unmarried girls it's impossible sometimes to, unless you are in Dhaka. But yeah, for them it's important to get the SRHR services, and of course to prevent unintended pregnancy, unsafe abortion, and STI, STD. And these are some of the quotes from our expert interviews. Yeah, so they also highlighted that marriage is socially accepted, but sex outside marriage is crime and taboo, and we need to really involve young men in our SRHR discussion, because yeah, if we really want to empower women, it's important that we bring men as well in the discussion. So now we will move to the policy. Yes. Yes, আমরা যেটা করেছি যে পলিসি, যেটা বলছিলাম পলিসি স্ট্র্যাটেজি এন্ড অপারেশনাল প্ল্যানস আমরা স্টাডি করেছি, গো থ্রু করেছি। আমি ডিটেইলে যাব না, আমাদের হাতে সময় একদম কম। যদি আমরা এই পলিসিগুলো যদি আমি খুব ডিটেইলে যাব না, ন্যাশনাল ইউথ পলিসি যেটা 2017 সালে হয়েছে, সেখানে এসডিজি প্রাধান্য দেওয়া হয়েছে, ভিশন 2041 গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে ইউথকে ডিফাইন করা হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত। খুব একটি গুরুত্ব হচ্ছে হেলথের উপরে, এডুকেশনের উপরে, যে আমরা কি SRHR ওখানে
কিছু বলা আছে এসআরএইচ এর সম্বন্ধে, যেটা বলা আছে যে এসআরএইচআর যেটা দরকার আছে ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অন আনসেফ সেক্স। নলেজের ব্যাপারে খুব একটা কোনো প্রাধান্য দেওয়া নেই, এবং আদার এসআরএইচ এর ইস্যুসে কোনো কিছু বলা হয়নি। ইউথ আনম্যারিড ইউথকে এখানে আলাদা করে ক্যাটাগরাইজ করা হয়নি। আমরা যদি নেক্সটটাতে যাই, ন্যাশনাল হেলথ পলিসি 2011, না ঠিকই ছিলাম, থ্যাংকস আনিকা। 2011-তে যেটা ন্যাশনাল হেলথ পলিসি করা হচ্ছে, যে ইন্টারেস্টিং যে আমাদের দেশে 2011 সালে প্রথম হেলথ পলিসি আছে, তার আগে কোনো হেলথ পলিসি ছিল না। ইটস কোয়াইট ইন্টারেস্টিং, যদিও অলদো আমরা অনেক অ্যাচিভ করেছি হেলথে, কিন্তু যদি দেখি যে আমরা 1999 সাল থেকে চেষ্টা করা হচ্ছিল হেলথ পলিসি তৈরি করার জন্য, যেটা করতে করতে 2011-তে করা হচ্ছে। এনিওয়েজ, ওই হেলথ কেয়ার, ওই হেলথ পলিসিতে 2011-তে যেটা হয়েছে, ইটস এ ভেরি কম্পাইলড ব্রিফ ছোট্ট ডকুমেন্ট। ওখানে যেটা মূলত লেখা আছে যে হেলথ কেয়ার ফর অল, দিস ইজ ভেরি গুড থিং। যে খুব বেশি প্রথমে ভিশনই বলা আছে যে হেলথ কেয়ার ফর অল। এখানে ইন্টারেস্টিং দিক হচ্ছে জেন্ডার ইকুয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে যে ন্যাশনাল হেলথ পলিসিতে। ইভেন দ্য ইনক্লুশন অফ ডিসেবিলিটি জিনিসটা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেম ইউথ কে আলাদা, এছাড়া অন্যান্য বেশ ক্যাটাগরাইজ করা হচ্ছে বিভিন্ন টার্গেট গ্রুপকে, কিন্তু ইউথকে আলাদা হিসেবে ক্যাটাগরাইজ করা হয়নি ওখানে, এবং আনম্যারিড ইউথকে তো অবশ্যই করা হয়নি। আমরা যদি নেক্সট গুলো যে যাই, যে পপুলেশন বাংলাদেশ পপুলেশন পলিসি যেটা 2012-তে হয়েছে, এখানে ওইটার মূল ফোকাস হচ্ছে যে হাউ টু রিডিউস দ্য ফ্যামিলি সাইজ। ফ্যামিলি প্ল্যানিং এর উপর জোর দেওয়া হয়েছে খুব বেশি করে, যেটা অবশ্যই খুবই জরুরি আমাদের জন্য, এবং যেটা উই হ্যাভ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। অ্যাডোলেসেন্ট ওয়েলফেয়ার প্রোগ্রাম নামে ওখানে একটা বড় ইয়ে করা আছে, যেটা বাংলাদেশ পপুলেশন পলিসির আন্ডারে একটা অ্যাডোলেসেন্ট ওয়েলফেয়ার প্রোগ্রাম যেটা করা হচ্ছে, যেখানে which is a very remarkable, যেখানে চাইল্ড ম্যারেজ সম্বন্ধে বলা আছে, যে হাউ টু রিডিউস চাইল্ড ম্যারেজ, লেট ম্যারেজ কি করা যায়, যে দেরিতে বিয়ে করা যায়, ডিলেড বার্থ, অ্যাডিকুয়েট বার্থ ইন্টারভালস, লেট ম্যারেজ, এই জিনিসগুলো বলা হয়েছে। কিন্তু ওখানে অন্যান্য ফর আনম্যারিড ইয়াং পিপলের জন্য সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিস্কগুলো কি এবং কি করা দরকার, জিনিসগুলো আলাদাভাবে বলা নাই। আমরা যদি নেক্সট ডকুমেন্টে যাই, বাংলাদেশ পপুলেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, ওখানেও সেরকম কিছু পাওয়া যায়নি। আমরা ওখানে উইমেন এডুকেশনের উপর বড় করে জোর দেওয়া হয়েছে, কিন্তু ফোকাস এসআরএইচআর এ কোনো আলাদা কোনো ফোকাস নাই। আমরা যদি যাই ন্যাশনাল উইমেন ডেভেলপমেন্ট পলিসি, ওখানে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা আছে, ফোকাস অন প্রিভেন্টিং জেন্ডার বেসড ভায়োলেন্স, ইকুয়াল রাইটস টু হেলথ কেয়ার, কিন্তু ওখানে আনম্যারিড গার্লসের সম্বন্ধে এসআরএইচ এর যে তাদের অ্যাক্সেস টু এসআরএইচ সার্ভিসেস, এই সম্বন্ধে তেমন কিছু বলা নাই। সেম ওয়েতে আমরা যদি ন্যাশনাল চিলড্রেন পলিসিতে যাই, সেখানেও ফোকাস অন ইনক্লুডিং রিপ্রোডাক্টিভ হেলথ আছে ওখানে, যে এসটিডি এইচআইভির উপর মূলত জোর, চাইল্ড হেলথ এতে অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার্স, কিন্তু খুব একটা কোনো সেখানেও আনম্যারিড ইউথকে বা কোনো ক্যাটাগরাইজ করা হয়নি। Over to Anika to next strategies and operations plan. Yeah, so I'll be talking about national strategy for adolescent health. So it more or less everyone knows that it's very comprehensive and it addresses quite a lot on adolescent health, adolescent sexual and reproductive health and violence against them, and focuses quite a lot on mental health. It also has quite a lot of emphasis on social and behavior change communications. Further, it includes unmarried adolescents. However, there is actually no focus. I wrote little focus on gender diversity and sexual orientation, but it doesn't actually include, it doesn't have much focus on that. Especially, it doesn't have any focus on LGBTQI community, so adolescents. So yeah. Then we also looked into the maternal neonatal child and adolescent health plan and lifestyle and health education and promotion plan by DGHS. So the first plan actually gives quite a lot of attention to SRH knowledge of adolescent
further highlighting challenges addressing early marriage violence and inequality. And the lifestyle health education and promotion has comprehensive focus on SRHR among adolescents, that it quite a lot focuses on SVCC and how it can further empower SRHR among adolescents through SVCC. We also looked into the 7th 5-year plan, and we really think this plan is very comprehensive, and it actually touches upon all the SRHR needs for unmarried adolescents, because it talks quite a lot about gender and adolescent friendly health services, and it talks about that we need to ensure that there is privacy and confidentiality for adolescents when they seek services, and it should be extremely gender friendly. So we think this plan is very comprehensive, and though it doesn't explicitly mention unmarried adolescents, but actually it can be molded when we design our programs. However, these plans, especially the 7th 5-year plan, will expire this year, and this maternal, neonatal, child and adolescent plan and lifestyle health education and promotion plans will expire next year in June. So it will be really important for us to see the outcome of these plans and to further design our programs. So before we go to recommendations, we think that the policies are quite old, and we need to update if we really want to achieve the Vision 2041. And now over to you. Yes, thank you, Anika. So these are the recommendations. We have already taken more than 10 minutes. So we should wrap it up now. So সংক্ষেপে বলতে গেলে যে আমরা স্টাডিতে যেটা রেকমেন্ড করেছি যে ইমপ্রুভিং যে ইউথকে আনম্যারিড ইউথকে একটা ক্যাটাগরি হিসেবে ফেলা যেতে পারে। আমরা যেটা বলছি যে ইমপ্রুভিং দ্য নলেজের উপরে করা, ফোকাস করা, SRHR নলেজ, SRHR সার্ভিসেস গুলো আনম্যারিড ইউথের জন্য কি করা যেতে পারে, this can be included in our plans, policies and strategies. একটা জিনিস হচ্ছে যে কমিউনিকেশন এফোর্ট গুলোকে বাড়ানো। কমিউনিকেশন বলতে আমরা বলছি যে সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন। যে আমরা দেখেছি, আমরা যদি দেখি ইউরোপ আমেরিকাতে 60s 70s এর পর থেকে ওখানে there was a huge investment done for social behavioral change communication, for focusing on comprehensive sexual education, sexuality education. আমাদের দেশে এই ধরনের একটা মাস্টার প্ল্যান এখনো করা হয়নি। এই মাস্টার প্ল্যানটা এটা করা যেতে পারে, যে ফোকাসিং অন যে কি করে যে স্কুল, ফ্যামিলি, মিডিয়া সব জায়গা থেকে একটা কম্প্রিহেন্সিভ একটা সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন প্ল্যান ফোকাসিং অন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস। প্লাস যেটা আমরা বলছি যে investing on the SRHR needs of adolescent young people's involvement in policy development, and strengthening government and NGO collaboration in order to achieve this. Thank you very much. ধন্যবাদ অর্ণব চক্রবর্তী এবং অনিকা বিনতে হাবিব চমৎকার প্রেজেন্টেশনের জন্য। অনেক ইনফরমেটিভ প্রেজেন্টেশন ছিল। মাহবুব ভাই, আপনাকে একটু সফট শোনা যাচ্ছে। সো আমরা একটু লুকিং এট দ্য টাইম, আমরা অ্যাকচুয়ালি 1:10 পর্যন্তই প্রোগ্রামের ছিল, কিন্তু আমরা একটু সময় বেশি নেব। আমি যদি অন্যদের কোনো অসুবিধা না থাকে, কারণ আমাদের সাথে দুজন ডিসকাসেন্ট আছেন, তাদের কাছ থেকে আমরা একটু শুনবো 5 minutes করে, দেন there will be Q&A session. So all together I think আমাদের আর 20 মিনিট হয়তো লাগবে টোটাল। সো আমি আমাদের সাথে যারা ডিসকাসেন্ট হিসেবে আছেন, আমি শুরুতেই বলছিলাম ইউনিসেফ থেকে আমাদের এডুকেশন স্পেশালিস্ট জনাব ইকবাল হোসাইন আছেন অ্যাজ ডিসকাসেন্ট। উনি 20 বছর ধরে কাজ করছেন মূলত এডুকেশন স্পেশালিস্ট, এবং অনেক সিগনিফিকেন্ট রোল রয়েছে বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে একটা উল্লেখ করবো এখানে যে কোভিড সিচুয়েশনে আমাদের যে রিমোট যে লার্নিংটা চলছে আমাদের স্কুলে, সেইটার সাথে উনি সরাসরি সম্পৃক্ত। উনি পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং পরবর্তীতে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আরো উচ্চতর
পড়াশোনা করেছেন। তো আমি ইকবাল হোসাইন সাহেবকে অনুরোধ করব অ্যাজ ডিসকাসেন্ট টু হ্যাভ হিজ রিমার্কস। আর সময়ে আমি যেহেতু সময় স্বল্পতা, আমরা বেশি শুনতে পারলে আরো ভালো লাগতো। 5 মিনিটস এর মধ্যে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। মাহবুব ভাই জাস্ট ফ্ল্যাগিং 20 মিনিট হলে আমাদের জন্য বোধহয় একটু ঝামেলা হয়ে যাবে, কারণ 1:35 1:30 আমাদের ক্লোজিং সেশন শুরু হবে। দেন তাহলে আমরা 15 মিনিটস। That would be probably better. ওকে, থ্যাংক ইউ। সো ইকবাল হোসাইন, আমি আপনাকে অনুরোধ করব থ্যাংক ইউ। কিছু বলার জন্য। জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি শেয়ারনেটকে। তো আমি আসলে আর যেহেতু প্রেজেন্টেশন গুলো হয়ে গেছে, সময়ও কম, আমি জাস্ট কুইকলি কয়েকটা পয়েন্ট বলি, আমার রিফ্লেকশনটা শেষ করব এখানে। তো ইন্টারেস্টিং রিসার্চ 3টি, এবং সুবিধা হচ্ছে যে ম্যারিড আনম্যারিড দুই পাশ থেকে বিষয়টাকে দেখা হয়েছে, যদিও একটা প্রাইমারি ডাটা কালেকশনের মাধ্যমে আর একটু সেকেন্ডারি রিভিউর মাধ্যমে, বাট স্টিল গিভিং দ্য পিকচার যে আমরা এখন কোথায় আছি। তো আমরা যখন আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, আমরা যখন আমাদের ইয়াং পিপলদের উপরই নির্ভর করছি ফর ফিউচার বাংলাদেশ, ডেভেলপ বাংলাদেশ, এই একটা সময়ে ধরেন আমাদের যেই সব বেসিক ন্যাচারাল ইনফ্রাস্ট্রাকচারাল এবং বায়োলজিক্যাল নিডস বা যে রাইটস, এগুলোকে যদি আমরা এনশিওর করতে না পারি প্রপারলি, তো ডেফিনেটলি এই যে ডেভেলপমেন্ট এজেন্ডা, ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্ডা, সেটা খুব স্ট্রংলি এটাকে ইনফ্লুয়েন্স করে, এটা আমরা সবাই জানি, বুঝছি। কিন্তু আবার আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এই রিসার্চ গুলোতে যাওয়ার আগে আমি জাস্ট একটা বিষয় বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে গত 30 বছর এই অঞ্চলে এই এসআরএইচ কিংবা মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট কিংবা আমার এডুকেশনে এসআরএইচ এর রিফ্লেকশনস, এগুলো নিয়ে আমরা প্রচুর আলোচনা করছি, প্রচুর রিসার্চ হচ্ছে, এবং আমরা মনে হচ্ছে যে একটা বৃত্তের মধ্যেই আছি, অর্থাৎ ওই সার্কেলটাকে ভেঙে একটা মাস ইয়েতে প্রোগ্রামিং এ যেতে পারিনি, যেই কারণে আমাদের এখনো ইউনিভার্সিটিতে আনম্যারিড গার্লস কিংবা ম্যারিড গার্লস, যেখানে রিসার্চ ফাইন্ডিংস গুলো আমাদেরকে এক ধরনের ইনকনসিস্টেন্ট ইনফরমেশন দেয়। তো আসার কথা হচ্ছে যে এর মাঝে মাঝে ভালো ভালো কিছু কাজ হয় এবং সে কাজগুলো রেজাল্টও দেয়। যেমন আমি এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি প্রথম রিসার্চটাকে একটু ফোকাস করি, এটা একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ, ডিজাইনটা কম্প্রিহেন্সিভ ছিল, হুইচ ইজ গুড। এট দ্য সেম টাইম আমাদের এখানে যেমন মাল্টিপল স্টেক হোল্ডারকে অ্যাড্রেস করা হয়েছে, একই সঙ্গে মাল্টিপল অ্যাপ্রোচকে নেওয়া হয়েছে, সেখানে এডুকেশন, অ্যাওয়ারনেস, সিস্টেমের সঙ্গে লিঙ্ক করা হয়েছে, পলিসির সঙ্গে লিঙ্ক করা হয়েছে, একটা ইকোলজিক্যাল মডেল ফলো করা হয়েছে, হুইচ ইজ ক্রিটিক্যাল এই জাতীয় প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে। তো ফলে রেজাল্টও পাওয়া গেছে। এখন কথা হচ্ছে যেই দুটো তিনটে পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটার স্কেলেবিলিটি, the way we implemented it, the way we piloted it, whether it is scalable, and at what level actually government was part of the whole program, যে আমরা এইটাকে ওই জায়গাটাতে রেপ্লিকেট করতে পারি। যদিও রিসার্চ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি বিকজ এটা রেজাল্ট দিয়েছে, বাট দেন ওই পার্টটুকু না হলে অনেক ভালো ভালো ইম্প্যাক্টফুল রিসার্চও কিন্তু আসলে স্কেলেবল হয় না। তো এখানে যদি এই বিষয়টাকে আর একটু এক্সপ্লোর করা হতো আর একটু ভালো হতো, পার চাইল্ড বা পার পার্সন কস্ট কেমন ছিল এটাতে, সেটা যদি দেখা যেত আর একটু ভালো হতো। নিশ্চয়ই আপনাদের কাছে তথ্য আছে, কিংবা কন্ট্রিবিউশন অফ ইন্টারভেনশনটাকে যদি একটু অ্যানালাইসিস করা যেত, কারণ অনেকগুলো কম্প্রিহেন্সিভ ইন্টারভেনশন হয়েছে, কোন ইন্টারভেনশনটা অ্যাকচুয়ালি বেশি প্রভাব বিস্তার করেছে টু গেট দ্য রেজাল্টস। কারণ যেহেতু মাল্টিপল ইন্ডিকেটরের রেজাল্ট আছে, এডুকেশনে আছে, নিউট্রিশনে আছে, অন্যান্য এরিয়াগুলোতে আছে, ফলে এই অ্যানালাইসিসটা হয়তো ভালো করতো। কারণ আমাদের তো জানি যে আমাদের এখানে আসলে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ খুবই কম, আমাদের খুবই সাইলো অ্যাপ্রোচে কাজ করে, ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি কাজ করে, ফলে এই জায়গাটাকে যদি আরেকটু কাজ করা যেত ভালো হতো। এখন পৃথিবীতে দেখা যাচ্ছে কন্ডিশনালিটি উইথ ইনসেনটিভস খুব ভালো কাজ করে ইন্ডিভিজুয়াল ইন্টারভেনশন হিসেবে, ফলে এই অ্যারেঞ্জমেন্টটা যদি একটু দেখা যেত, তো আমার মনে হয় যে তাহলে হয়তো এই ইফেক্টিভনেসটা, কস্ট ইফেক্টিভনেসটার সঙ্গে অ্যানালাইসিস করে ইম্প্যাক্ট নেওয়া যেত এবং মাল্টিপল মিনিস্ট্রি একটা প্রজেক্টের একটা রিসার্চ থেকে বেনিফিটেড হতে পারতো, যে কোন ইন্টারভেনশনটা কিভাবে ইম্প্যাক্ট করছে। আর এই গ্রুপটা বিশেষ করে ম্যারিড অ্যাডোলেসেন্ট গ্রুপটা রিয়েলি ক্রিটিক্যাল এবং মোস্ট মার্জিনালাইজড, সুতরাং এদের জন্য খুব বেশি এভিডেন্সও আমাদের নাই এবং রিসেন্টলি ফোকাসও আছে অনেক ভালো এই এরিয়াটাতে। সো আমার মনে হয় যে ওই অ্যানালাইসিস গুলো করলে রিসার্চটার যে স্যাম্পল সাইজ ওভারঅল যা কিছু আছে সেখান থেকে একটা ভালো পলিসি পেপার, পলিসি ব্রিফ হতে পারে।
সেকেন্ড যে রিসার্চটা সম্পর্কে আমি বলবো যে এটাও ঠিক একই রকম আমার কাছে মনে হচ্ছে যে যে আসলে আমাদের এডুকেশনে অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের তেমন কোনো রিফ্লেকশন নাই, এবং এটাও একই কথা 30 থেকে 40 বছর আমরা একটা সাইকেলের মধ্যে আছি। তো গুড নিউজ হচ্ছে যে বিষয়টা রিসেন্টলি বলবো না, গত কয়েক বছর ধরে বারবার বিষয়টা এসছে, এবং আপনারা হয়তো অনেকেই শুনেছেন বাই দিস টাইম যে কারিকুলাম রিফর্ম, এডুকেশন রিফর্মের কাজ হচ্ছে, এবং এখন যে প্রি প্রাইমারি থেকে গ্রেড 10 পর্যন্ত একটা ইউনিফাইড কারিকুলামের মধ্য দিয়ে পড়াশোনার জন্য অলরেডি সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আপনারা শুনছেন, যেটা 2022 সাল থেকে বাস্তবায়ন হবে। সেখানে বিষয়টাকে কম্প্রিহেন্সিভলি অ্যাড্রেস করা হয়েছে, এবং ওই কারিকুলামে একদম 1 থেকে প্রি প্রাইমারি থেকে গ্রেড 10 পর্যন্ত ওয়েলবিং নামে একটা সাবজেক্ট, ম্যান্ডেটরি সাবজেক্ট ফর অল স্টুডেন্ট বয়েজ এন্ড গার্লস এটা রাখা হয়েছে, যেখানে ইমোশনাল ইস্যুস, এই অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস, মেন্টাল হেলথ ইস্যুস, এই পুরো বিষয়টাকে কম্প্যাক্ট করে একটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্যাডাগজির মাধ্যমে, অর্থাৎ নট অ্যাজ এ নলেজ বেস যে এটা নিয়ে পড়াশোনা হবে পরীক্ষা হবে, বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে স্কিলস and then attitude and then behavior and practice throughout the educational years, এইটা এনশিওর করা হচ্ছে। সো হুইচ ইজ এ গুড ইনিশিয়েটিভ। হয়তো এই অ্যাপ্রোচের কারণে সামনে আমরা অনেক কাজের সুযোগ পাবো, এবং সত্যিকার ভাবেই নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড তিনটা নিয়ে কাজ করতে পারবো স্টুডেন্টদের জন্য। আদারওয়াইজ এটা একটা ঝামেলার বিষয় তৈরি হতে পারে। একটা ক্রিটিক্যাল ইনফরমেশন ফ্রম দ্য সেকেন্ড রিসার্চ, যে নিউজ পেপার থেকে ম্যাক্সিমাম ডাটা নেয়, এবং আমরা জানি যে ডাটা ক্যারিবিলিটি নিয়ে একটা হিউজ ইস্যুস আছে। ফলে এই ইস্যুগুলো আমরা জানি যে ইনফরমেশন আমাদের অ্যাডোলেসেন্টরা যেখান থেকে পায় বা যাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, সেখানে যদি ডাটা গ্যাপ থাকে, সেটা ওভারঅল তাদের লাইফকে আবারও নেগেটিভলি ইম্প্যাক্ট করে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে বলবো যে এডুকেশন এবং এম্পাওয়ারমেন্ট পার্টটা যদি প্রপারলি এডুকেশন হ্যান্ডেল করে, দেন we should come up with some other sectoral responsibilities very clearly, এইটা এনশিওর করে তারপর থার্ড রিসার্চে যে বিষয়টাকে হাইলাইট করা হয়েছে, যথেষ্ট পলিসিতে রিফ্লেকশন আছে, অনেক ভালো পলিসিজ আছে। নাম্বার 1 যেটা নাই, যে কমন আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডেফিনেশনটা অ্যাক্রস দ্য পলিসি নাই, এটা প্রায় পাওয়া যায় না যে কোনো ইস্যুতে গেলেই। সেকেন্ড যেটা হয় যে সুন্দরভাবে লেখা থাকে, বাট এগুলো ইমপ্লিমেন্টেশনের স্ট্র্যাটেজি, গাইডলাইন এবং কস্টেড অ্যাকশন প্ল্যান বা রিসোর্স অ্যালোকেশন থাকে না, ফলে ইমপ্লিমেন্ট হয় না। বড় প্রমাণ হচ্ছে 7th 5-year প্ল্যান, রিসার্চে এসছে এটা খুবই কম্প্রিহেন্সিভ, বাট এটা অলরেডি এক্সপায়ার হয়ে যাচ্ছে, এবং এটার রেজাল্টটা কি, মানে ইম্প্যাক্টটা কি হয়েছে সেটা অ্যানালাইসিস করে দেখা যেতে পারে। দেখা যাবে যে খুব বেশি নাই, কারণ আমাদের পলিসিগুলো খুব ভালো হয়, কিন্তু সেটা ফুললি রোল আউট করা, রিসোর্স দিয়ে রান করা, এই বিষয়টা হয় না। আর যদি আমরা এই ডটগুলোকে লিংক করতে পারি, কমন আন্ডারস্ট্যান্ডিং এন্ড কমন ডেফিনেশন এনশিওর করতে পারি, পলিসিগুলোকে কনসিস্টেন্ট করতে পারি এবং কোঅর্ডিনেটেড এফোর্টে দিতে পারি, তাহলেই এই যে ছোটখাটো যেসব প্রজেক্টের মাধ্যমে আমরা এভিডেন্স জেনারেট করি, ওইটার সঙ্গে প্রপার লিঙ্কেজ হবে, এন্ড একটা বড় ধরনের চেঞ্জ আমরা হয়তো নিয়ে আসতে পারবো। আসার কথা হচ্ছে, কাজগুলো হচ্ছে, এডুকেশন একটা বড় রিফর্মের দিকে গেছে। আমার মনে হয় এটার সঙ্গে সঙ্গে হেলথ এবং আদার মিনিস্ট্রিগুলো এবং এই কোঅর্ডিনেশন ইস্যুগুলো যখন একসঙ্গে হবে, একটা নতুন রোল আমি দেখতে পাচ্ছি অ্যাজ শেয়ার নেট, যে এই পিসগুলোকে একসঙ্গে নিয়ে এসে একটা প্রপার অ্যাডভোকেসি করা এখন এই নতুন সিচুয়েশনের আলোকে, তাহলে হয়তো আমরা অনেক বেশি বেটার, মানে তাড়াতাড়ি রেজাল্টটা পেতে পারবো। সময় কম, ধন্যবাদ সবাইকে আমাকে আবারও এখানে এঙ্গেজ করার জন্য। ধন্যবাদ ইকবাল হোসাইন আপনার চমৎকার বক্তব্যের জন্য। পলিসিতে হ্যাঁ ঠিকই বলেছেন। আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলি, আনম্যারিড অ্যাডোলেসেন্টদেরকে আমরা কতটুকু সার্ভিস দিব সে বিষয়ে কোনো কিছুই বলা নাই। ইনফরমেশন দিব কিনা সেটাও বলা নাই। আদৌ এটা প্রয়োজন কিনা সে সম্পর্কে আমরা নিশ্চিত না। একটা ধোঁয়াশা থেকেই যায় আমাদের। তো সেই জায়গাগুলোতে অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে, সেই প্রত্যাশা আমরা করি। আমাদের সাথে ডিসকাসেন্ট হিসেবে আরো উপস্থিত আছেন নিশাত সুলতানা, উনি হেড অফ কমিউনিকেশন, অ্যাডভোকেসি এন্ড জেন্ডার মেইনস্ট্রিমিং, এডুকো ওএনজি। আমি নিশাত সুলতানাকে অনুরোধ করব অ্যাজ ডিসকাসেন্ট সংক্ষেপে কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে আশা করি। জি, শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ শেয়ারনেটকে আমাকে কানেক্টেড করার জন্য। আর আরো ভালো লেগেছে যে অনেকগুলো পরিচিত মুখের সাথে আরেকবার দেখা হলো। অর্ণব দা, আনিকা, ফারহানা আপা, ইকবাল ভাই, একটা মানে কোভিড এর এরকম একটা বন্দি একটা সময় সবার সাথে একটা দেখার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
অনেক ধন্যবাদ সবাইকে। তো যেহেতু বলা হয়েছে আগে থেকেই সময় খুবই সংক্ষিপ্ত এবং আমার ইকবাল ভাই, আমার প্রিয় বড় ভাই, উনি অলরেডি অনেকগুলো দিক আসলে আমাদের সামনে উন্মুক্ত করেছেন, কাজেই খুব বেশি কথা আমার দিক থেকে বলা নেই। 3টা প্রেজেন্টেশনই খুব ভালো লেগেছে। যদি প্রথমে বলি যে যেটা ফারহানা আপা করেছেন, ফারহানা জেসমিন আপা, ইমেজ প্লাস প্রজেক্টটা নিয়ে, এবং ইমেজ প্লাস প্রজেক্টটা নিয়ে আমি আসলে আমার নিজের একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গাও আছে, অনেকটাই আমি জানি প্রজেক্টটা সম্পর্কে। তো ইকবাল ভাই যেটা বলেছেন সেই জায়গাতে আমি আরেকটু হাইলাইট করতে চাই। আসলে আমরা তো অনেক ধরনের প্রজেক্ট করছি, সেই প্রজেক্টগুলো আমরা দেখতেও পাচ্ছি সাকসেসফুল হয়েছে, আমাদের অনেকগুলো স্যাটিসফ্যাকশনের কারণ আছে, ইন্সপায়ার হওয়ারও জায়গা আছে। তো পরবর্তীতে আমরা যেটা বলছি যে গভর্নমেন্টের কাছে আমরা এটার সাকসেসটা তুলে ধরবো, অনেক ক্ষেত্রে হয় কি এই সাকসেসগুলো আসলে একটা সময়ের পরিক্রমায় হারিয়ে যায় এবং তারপরে এটার আর কোনো ফিউচার অনেক সময় আমরা দেখতে পাই না। তো এই জায়গাগুলোতে আপা মানে ইমেজ প্লাস প্রজেক্টে আপা আছেন, তারা হয়তো বা আরেকটু চিন্তা ভাবনা করবেন যে এত সুন্দর একটা প্রজেক্টের সাকসেস যেন হারিয়ে না যায়, এটাকে আমরা আরো কিভাবে আরো ছড়িয়ে দিতে পারি সেই বিষয়টা আরেকটু মনে হয় ভাবা দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মনে আছে সম্ভবত সিডাপে ওনাদের আরেকটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা একজন অ্যাম্বাসেডরের উপস্থিতি দেখেছিলাম, তাদের এলাকা থেকে এসেছিলেন, যিনি কিনা তার হাজবেন্ড সহ এসেছিলেন, এবং তারা আমাদের যারা অডিয়েন্স ছিলেন তাদের সবার সামনে একটা আমরা একদম বুঝতে পেরেছিলাম যে কিভাবে তাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমে একদিকে যেমন চাইল্ড ম্যারেজ হওয়ার পরেও তাদের ফ্যামিলির যে ডিজাস্টারগুলো তারা কিভাবে ওভারকাম করেছেন, এই যে লার্নিংগুলো, এই লার্নিংগুলোকে আমরা যদি আরেকটু ছড়িয়ে দিতে পারি, যদিও ওনারা বলেছেন, কিন্তু এনাদেরকে আসলে অ্যাম্বাসেডর হিসেবে আমরা কিভাবে প্রমোট করতে পারি এই বিষয়গুলো দেখতে পারেন ওনারা। দ্বিতীয় যে প্রেজেন্টেশনটা ছিল সেখানে ছিল নলেজ অফ এসটিআই এবং ইউনিভার্সিটি অ্যান্ড এইচআইভি এইডস। এখানে কতগুলো হাইপোথিসিস নিয়ে ওনারা শুরু করেছিলেন এবং তারপরে একটা কনক্লুশনের চেষ্টা আমি দেখেছি শেষে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো যদি ওনারা থিওরিটিক্যাল যে জায়গাটা থেকে আসল যে জায়গাটা প্রেজেন্টেশনের যে টপিকটা, সেখানে ওনারা যদি আরেকটু বেশি কনসেন্ট্রেট করতেন। আমার জানার ইচ্ছা রয়ে গেছে যে এই যে আমরা বলছি ডিফারেন্স প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির, যে ডিফারেন্সটা কেন হয়েছে, এই জায়গাগুলোতে যদি ওনারা আরেকটু হাইলাইট করতেন আমার মনে হয় ভালো হতো। তারপরে কিছু বলা হয়েছে যে অনেক ছেলেমেয়েরা প্রশ্ন করতে চায় না, নিজেদের মধ্যে জানতে চায় না, আবার ফ্যামিলিতে শেয়ার হচ্ছে না, এই শেয়ারিং গুলো কেন হচ্ছে না, এই জায়গাগুলোতে ওনারা যদি আরেকটু তুলে ধরতেন আমার কাছে মনে হয় যে আমাদের ফাইন্ডিং গুলো আরো ইন্টারেস্টিং হতে পারতো। তো এই দ্বিতীয় প্রেজেন্টেশন সম্পর্কে এইটা। তৃতীয় প্রেজেন্টেশন যেটা ইকবাল ভাই বলেছেন যে এই বিষয়ে অনেকগুলো কিন্তু কাজ হয়েছে, যেমন কারিকুলামের কথা বলা হয়েছে, টেক্সট বুকের কথা বলা হয়েছে। টেক্সট বুকে কিন্তু অনেক জায়গাতে এই বিষয়গুলোকে ইনক্লুড করা হচ্ছে, কিন্তু বিষয়গুলো ডিসকাস হচ্ছে না, ছেলেমেয়েরা জানতে পারছে না। কাজে একদম যে কিছু হয় নাই তাও না, কিছুটা হয়েছে, সেই জায়গাগুলো আরেকটু কিভাবে স্ট্রেংথেন করা যায় সেই জায়গাগুলো ভাবার অবকাশ রয়েছে। আপনারা অনেক পলিসি প্ল্যান স্ট্র্যাটেজি তুলে ধরেছেন, অ্যানালিসিস করেছেন। আমার মনে হয় সবকিছু মিলিয়ে আমার খুব একটা লার্নিং একটা সেশন ছিল। এবং আরো ভালো লেগেছে যে সেশনের নামটা দেওয়া হয়েছে লাইফস্টাইল, এবং লাইফস্টাইল বলতে আমরা যে শুধুমাত্র সেই লাইফস্টাইলটা তখনই কালারফুল হয় যখন সেই লাইফস্টাইলে আমাদের নলেজের যেটা আছে, আমাদের যে লাইফস্টাইল, অর্থাৎ লাইফস্টাইল বলতে শুধুমাত্র পোশাক বেশভূষা বোঝায় না, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা কতটুকু বৈচিত্র্যময়, সেই জ্ঞানটাতে আমাদের কতটুকু কনফিডেন্ট, সেই জায়গাগুলো যখন বিভিন্ন শেডগুলো আসলে ছড়ায় তখন সেই লাইফটা হয়ে ওঠে অনেক বেশি কালারফুল। তো অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশনের নাম সিলেক্ট করার জন্য, এবং যারা প্রেজেন্টেশন দিয়েছেন তারা পার্টিসিপেট করেছেন, আমাদেরকে জানিয়েছেন। তো এই লার্নিং শেয়ারিংটা আমার মনে হয় আমরা আরো একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের লার্নিংটা। এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা এই প্রোগ্রামে কানেক্টেড ছিলেন, এবং আমরাও কানেক্টেড হতে পেরেছি, জানতে পেরেছি। জানার তো শেষ নাই, এই চেষ্টা চলতে থাকবে আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিশাত সুলতানা চমৎকার বক্তব্যের জন্য। আমাদের সময় একদমই কম, কিছু প্রশ্ন ছিল, তো একটা প্রশ্ন আমি ফারহানা আপুকে বলবো 1 মিনিটের মধ্যে রেসপন্ড করার জন্য। যেটা আমাদের মাসুমার একটা প্রশ্ন আছে, ডু ইউ থিঙ্ক দ্য ইকোলজিক্যাল মডেল ইজ কস্ট ইফেক্টিভ? এনি অ্যানালাইসিস ফর দ্যাট? 1 মিনিট ফারহানা আপা। আমরা আসলে মানে কস্ট এফেক্টিভনেস আমরা ইনলাইনে আছি এখন, এবং এই কস্ট এফেক্টিভ কতখানি হয়েছে এই প্রসেস, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি?
জি আপা। জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমরা এখন ইনলাইন প্রসেসে আছি এবং এখানে আমরা কস্ট এফেক্টিভনেস টা দেখবো। এফেক্টিভনেস ফ্রম বোথ সাইড, একটা হচ্ছে কস্ট এফেক্টিভ কতখানি, আর একটা হচ্ছে যে আপনার কমিউনিটি এটা মানে সাস্টেনেবিলিটি পয়েন্ট থেকে কতখানি এফেক্টিভ এটা হতে পারে। তো সেখানে রেজাল্ট আসলে আমরা আরো কমপ্লিট আনসার দিতে পারবো। বাট উই বিলিভ যে ইকোলজিক্যাল মডেল ইজ, যেহেতু কমিউনিটি বেস থাকে অনেক, এটা কস্ট এফেক্টিভ হওয়ার কথা। এবং যদি আমরা প্রপার হ্যান্ডিং ওভার করতে পারি, প্রপার হ্যান্ড ওভার করতে পারি কমিউনিটি লেভেলে, এবং প্রপার লিডার্স তৈরি করতে পারি টু ক্যারি ফরওয়ার্ড দিস অ্যাক্টিভিটি, ইকোলজিক্যাল মডেল শুড বি কস্ট এফেক্টিভ। কিন্তু এই মুহূর্তে আমি একদম 100% আমি বলতে পারছি না যে এটা কতখানি কস্ট এফেক্টিভ ছিল। আমরা ইনলাইনে পেয়ে গেলে তখন আমরা এটা বলতে পারবো। ধন্যবাদ ফারহানা আপা। তিনটা প্রেজেন্টেশনে খুব চমৎকার প্রেজেন্টেশন ছিল এবং অনেক ইনফরমেটিভ। আমরা আরেকটু সময় নিয়ে ডিসকাস করতে পারলে আরো অনেক কিছু জানতে পারতাম। আমার নিজেরও কিছু প্রশ্ন ছিল, তো যাই হোক আমি সেগুলো মেইলে কমিউনিকেট করব। যারা প্রেজেন্টার আছেন তাদেরকে আমি ইমেইলে কিছু প্রশ্ন আমার রয়েছে সেগুলো আমি জানতে চাবো। তো সবাইকে আজকের এই প্যারালাল সেশনে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শেয়ারনেট ইন্টারনেট বাংলাদেশের পক্ষ থেকে, এবং ভবিষ্যতে আবারও দেখা হবে। আমরা এই ধরনের ফোরামে ডিসকাস করার সুযোগ পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।